আসসালামু আলাইকুম, সবাইকে ব্রাইট মাইন্ড একাডেমি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.2 করছিলাম। ক্লাসটি শুরু করার আগে একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের যাদের পুরাতন বই আছে তাদের বইয়ে যে প্রশ্নগুলো 11 ও 12 নম্বরে দেওয়া আছে, নতুন বইয়ে অর্থাৎ 2024 সালের বইয়ে সেই একই প্রশ্নগুলো 6 ও 7 নম্বরে দেওয়া আছে। তাই প্রশ্নের নম্বর দেখে কেউ যেন বিভ্রান্ত না হও। প্রশ্নগুলো একই, শুধু বইয়ের সংস্করণ অনুযায়ী নম্বর পরিবর্তন হয়েছে। যেহেতু আমরা পূর্বের ক্লাসগুলো পুরাতন বই অনুসারে করেছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসটিও পুরাতন বইয়ের নম্বর অনুসারে করব। তোমাদের যাদের নতুন বই আছে তারা তোমাদের বইয়ের 6 এবং 7 নম্বর প্রশ্নের সাথে এই প্রশ্নগুলো মিলিয়ে নিবে। আমি চেষ্টা করব এই অঙ্কগুলো খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিতে, যাতে ক্লাস শেষে তোমরা নিজেরাই অঙ্কগুলো সমাধান করতে পারো। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ? শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? আমাদের শহরের মধ্যে বর্তমান জনসংখ্যা হলো 64 লক্ষ। যেটি বর্তমান জনসংখ্যা সেটিকে আমরা পি দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা লিখি বর্তমান জনসংখ্যা পি সমান 64 লক্ষ। আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। তাহলে আমরা লিখতে পারি জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান, যেহেতু আমাদের প্রতি হাজারে 25 জন, তাহলে আমরা নিচে লিখব 1000 উপরে 25। যেহেতু আমরা মুনাফার হার বের করব, এই জন্য আমরা এখানে গুণ 100 দিব। এখান থেকে 2টা শূন্য আর এদিক থেকে 2টা শূন্য যদি আমরা কেটে দিই, আমাদের এদিকে থাকে আর 25 আর নিচে 10। এবার 25কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের হয় 25 ভাগ 10 2.5। 2.5%। তাহলে আমরা লিখতে পারবো 2.5% সমান 0.025। 0.025। আমাদের সময় দেওয়া আছে 2 বছর, তাহলে আমরা লিখব সময় n সমান 2 বছর। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে এটি নির্ণয় করার জন্য আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করি। তাহলে আমরা লিখি, সুতরাং 2 বছর পর জনসংখ্যা হবে সমান, তাহলে যেহেতু আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করব, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার n সমান, তাহলে পি এর পরিবর্তে আমরা লিখব 64 লক্ষ 1 যোগ আমাদের আর এর মান আমরা এখানে বের করছিলাম 0.025। যেহেতু আমাদের সময় 2 বছর, তাহলে আমরা লিখব উপরে 2। 64 লক্ষ 1 এর সাথে 0.025 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হয় 1.025 উপরে 2। 64 লক্ষ গুণ, তাহলে আমরা যদি করি 1.025 1.025 উপরে 2, তাহলে আমাদের হয় 1.0506। 1.050625। তাহলে এটার সাথে আমরা গুণ করব 64 লক্ষ গুণ 64 লক্ষ, তাহলে আমাদের হয় 67,24,000 জন। আমরা লিখব 67,24,000 জন। তাহলে সুতরাং নির্ণেয় 2 বছর পর জনসংখ্যা হবে 67,24,000 জন।
তাহলে এটি আমাদের উত্তর। এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কের সমস্যার সমাধানে চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্নের মধ্যে বলা আছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর কত টাকা ঋণ থাকবে এটি বের করার জন্য প্রথম কিস্তিতে কত টাকা পরিশোধ করেছে তা নির্ণয় করতে হবে। আমাদের এখানে বলা আছে, প্রথম বছরের মধ্যে ঋণ নিয়েছিল 5,000 টাকা এবং প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। আমাদের মুনাফার হার ছিল 8%। তাহলে আমরা সর্বপ্রথম লিখে নিব, দেওয়া আছে পি সমান 5,000 টাকা, আর সমান 8%। তাহলে 8%কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমাদের হবে 8%, 0.08। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে, এটি জানার জন্য আমাদের সর্বপ্রথমে প্রথম কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ আছে সেটি বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব এখানে প্রথম কিস্তির ক্ষেত্রে, তাহলে যেহেতু আমাদের এটি প্রথম কিস্তি আমরা লিখব n সমান 1 বছর। তাহলে আমাদের এখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের একটি সূত্র জানি, সুতরাং চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইন্টু 1 যোগ R হোল টু দি পাওয়ার n। তাহলে আমাদের এখানে দেওয়া আছে P এর মান 5,000 টাকা, 1 যোগ R এর মান দেওয়া আছে 0.08 উপরে 1, 5,000 একের সাথে যদি 0.08 যোগ করি আমাদের হয় 1.08, উপরে একের কোনো ভ্যালু নেই। তাহলে আমরা যদি 5,000কে 1.08 দ্বারা গুণ করি, 5,000 গুণ 1.08, 5,400 টাকা। তাহলে প্রথম কিস্তিতে আমাদের পরিশোধ করতে হবে 5,400 টাকা, কিন্তু এখানে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। তাহলে প্রথম কিস্তির পর তার আর কত টাকা বাকি থাকবে সেটি নির্ণয় করব আমরা এবার। 1 বছর পর 2,000 টাকা পরিশোধ করলে তার বাকি থাকবে সমান, তবে পরিশোধ করতে হবে 5,400 টাকা, কিন্তু সে পরিশোধ করে 2,000 টাকা। 5,400 থেকে যদি আমাদের 2,000 টাকা চলে যায় আমাদের থাকে আর 3,400 টাকা। তাহলে প্রথম কিস্তির পর তার এখনও 3,400 টাকা বাকি আছে। এখন আমরা দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে বের করব। তাহলে আমরা লিখব দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে, প্রথম কিস্তির মধ্যে আমাদের মূলধন ছিল 5,000 টাকা, কিন্তু দ্বিতীয় কিস্তির মধ্যে আমাদের মূলধন হবে যে টাকাটি অবশিষ্ট আছে সেই টাকাটি। তাহলে আমাদের মূলধন হয় 3,400 টাকা। আমাদের আর দেওয়া থাকবে একই রকম 8%। 8%কে যদি আমরা ভেঙে লিখি আমাদের হয় 0.08, আমাদের n হবে 1 বছর। তাহলে এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করব। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান P ইন্টু 1 যোগ R হোল টু দি পাওয়ার n। ফির মান আমাদের এখানে দেওয়া আছে 3,400, 1 যোগ
আর এর জায়গায় লিখতে পারি আমরা 0.08, n এর মান 1, 3400 1.08। এবার আমরা যদি 3400-কে 1.08 দ্বারা গুণ করি আমাদের হয় 3400 গুণ 1.08, 3672। তাহলে আমরা লিখব 3672 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তিতে তার পরিশোধ করতে হবে 3672 টাকা, কিন্তু সে প্রতি বছর 2000 টাকা করে পরিশোধ করে। তাহলে আমরা এখানে লিখব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার বাকি থাকবে তাহলে পরিশোধ করতে হবে 3672, প্রতি বছর পরিশোধ করে 2000 টাকা, সমান 3672 থেকে যদি আমরা 2000 বাদ দিই আমাদের হয় 1672 টাকা। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আরও 1672 টাকা ঋণ থাকবে। তাহলে এটি আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ।